কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের বইয়ের পক্ষ থেকে আমি সাকিব চলে আসলাম বাংলা প্রথম পত্রের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে নবম দশম শ্রেণীর জন্য। তো যে বিষয়টা নিয়ে আলাপ করবো এটা একটা মজার ব্যাপার যে এটা কখনোই আগে সিলেবাসে ছিল না, এই প্রথমবার অ্যাড করা হয়েছে। এর নাম হচ্ছে আমাদের নতুন গৌরব গাথা। এবং এই যে প্রবন্ধটা এটা আমরা আলাপ করব তার আগে একটা মজার জিনিস দেখেন, এইখানে কোনো কবি পরিচিতির নাম নাই। তার কারণ আমি ভুল করছি না, ভুল করে নাই স্যার, তার কারণ এর কোনো কবি পরিচিতি নাই, এর কোনো কবি নাই। তার কারণ কি, এই আমাদের নতুন গৌরব গাথা এটা মূলত যে জুলাই আন্দোলনটা হলো 24 সালে, সেই আন্দোলনের যে ইতিহাসটা সেটা এখানে ধারণ করা হয়েছে। এবং এইটা কোনো লেখকের লেখা না, এটা সরকারিভাবে তৈরি করা একটা প্রামাণ্য দলিল আমরা বলতে পারি, যেখানে তারিখ সহ থেকে শুরু করে কখন কি কোন ঘটনা ঘটছে, কেনই আন্দোলনটা হইলো এবং আমরা এটা কি সফল হইতে পারলাম নাকি এখন আমাদের কাজ বাকি, এই ধরনের আলাপগুলো এখানে করা হয়েছে আর কি। তো যাই হোক, আপনারা যেহেতু চলে আসছেন আমরা দেখবো যে এইখানে আমরা মোটে আলাপের এখন তিনটা জিনিস আমরা জানবো। প্রথমে জানবো শব্দার্থগুলো, তারপরে মূলভাব নিয়ে আমরা একটু আলাপ করব, আর তারপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আমরা এই পর্বটা শেষ করব। তো প্রথমে দেখেন আমরা শব্দার্থের একটু আলাপে যাই, এই গল্পের মধ্যে কোন কোন শব্দার্থ পাবো। আগেই বলে দিচ্ছিলাম এটা যেহেতু একটা রাজনৈতিক আন্দোলনের গল্প, তাই এখানে আমরা অনেক রাজনৈতিক শব্দ পাবো, যে শব্দগুলো হয়তো বা আমরা নর্মালি কথার মধ্যে বলি না, কিন্তু পলিটিক্যালি এগুলো ব্যবহার করা হয়। যেমন ধরেন প্রথমেই যে শব্দটা আমরা পাচ্ছি সেটা বলা হচ্ছে যে গণভবন। তো এটা দেখেন আমরা শুরু করি গণভবন থেকে। তো গণভবন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ছিল, আসলে জিনিসটা এখন আর নাই, কিন্তু এক সময় এটা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ছিল। আপনারা জানেন আন্দোলনের পরে ওটা ভেঙে দেওয়া হয়েছে, তো এখন নতুন একটা সরকারি বাসভবন তৈরি করা হবে আর কি। তো আমরা একটু অন্যদিকে যাই স্যার। মূল উৎপটন মান হচ্ছে মূলচ্ছেদ, মূল মানে হচ্ছে যে দেখেন ময় দীর্ঘকার ল, এর মানে হচ্ছে গাছের মূল শিকড়। উৎপাটন মানে তোলা, অর্থাৎ মূলচ্ছেদ মানে ছেদ মানে হচ্ছে এরা একই ব্যাপার, এখানে কঠিন শব্দ লিখছে। মূল উৎপাটন মানে মূল থেকে তোলা, একদম শিকড় সহ তুলে ফেলা। যেহেতু শেখ হাসিনা সরকারকে আমরা পুরোপুরি শিকড় সহ উচ্ছেদ করছি, তাই এই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে আর কি। গ্রাফিতি, দেয়াল আঁকা, দেয়ালে আঁকা ছবি বা কথা যা যথাসময়ে যা সময়ের চিত্র তুলে ধরে, চমৎকার একটা ব্যাপার। এইখানে আমার একটু বলা আছে যে শুধুমাত্র দেয়ালে আঁকা কথা ছবি এটাই কি আদতে গ্রাফিতি? এটা আমাদের আন্দোলনের ক্ষেত্রে এখন এটাই গ্রাফিতি সঠিক, কিন্তু তর্কটা হচ্ছে এই জায়গাতে যে আদতে গ্রাফিতি কিন্তু শুধুমাত্র কয়লায় আঁকা, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোনো প্রতিবাদের ছবি বা বাক্য তারই গ্রাফিতি বলা হয়, সব ধরনের ছবির কথা কিন্তু গ্রাফিতি না। কিন্তু এখানে আমরা শব্দার্থে এটাকেই জানবো আর কি, সমস্যা নেই, কারণ এই আন্দোলনে এটাই গ্রাফিতি, কথা ছবি যে কোনো কিছু গ্রাফিতি হিসেবে ছিল। ফ্যাসিবাদ, ইতালির স্বৈরশাসক মুসোলিনি প্রবর্তিত স্বৈরশাসন পদ্ধতি, সর্বপ্রকার বিরোধিতার কণ্ঠ রুদ্ধ করা হয় এমন শাসন পদ্ধতি। আসলে ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট এই শব্দ আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে আর কি। এই যে ইতালির মুসোলিনির কথা বললে আর কি, হিটলার সাহেবের নাম আপনারা সবাই শুনছেন। তো হিটলার সাহেব যখন সারা পৃথিবীতে একটু মানে নিজের সাম্রাজ্য বাড়ানোর জন্য নাটক বা গন্ডগোল করা শুরু করলেন, তখন মুসোলিনি সাহেব তার বন্ধু হিসাবে আবির্ভাব হইলেন এবং তিনি ইতালিতে এমন একটা রাষ্ট্র বা এমন একটা আইন প্রতিষ্ঠা করছিলেন যে তার নিজের চিন্তার বাইরে অন্য কেউ চিন্তা করতেই পারবে না। তার এই নীতিটাকে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বলা হইতো ওনাকে আর কি। তো সেখান থেকে এই শব্দটা আসছে। এটা কিন্তু শুধুমাত্র মুসোলিনির কাজ না, আপনি দেখবেন এখন বিশ্বব্যাপী সব জায়গাতেই, এমনকি আমেরিকা ইউরোপের সব জায়গাতেই স্যার এই জিনিসটা হচ্ছে। তারপর আমরা একটু আগাই। কারফিউ, কারফিউ জিনিসটা কি দেখেন, বলতে সান্ধ্য আইন, সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে লোক চলাচলের নিয়ম কারণ, ইংরেজিতে কারফিউ। হ্যাঁ, ইংরেজিতে কারফিউ শব্দের অর্থ আসলেই সান্ধ্য আইন, সন্ধ্যার পরে কি পরিমাণ লোক চলবে না চলবে সেই আইন কানুন। কিন্তু আদতে কারফিউর কিন্তু আমি একটু বলে দিচ্ছি বাস্তবিক আরেকটা ব্যবহার আছে। সেই ব্যবহারটা কি, কারফিউ কিন্তু মূলত সেনাবাহিনীর মাধ্যমে 144 ধারা শুধুমাত্র সন্ধ্যায় হয় তা না, কারফিউ কিন্তু দিনের বেলাতেও হইতে পারে, এতে কোনো বাধা নাই আর কি। কিন্তু মূলত ইংরেজি ডিকশনারি অর্থ হচ্ছে সান্ধ্য আইন। এবার আমরা আগাই। গণ অভ্যুত্থান মানে হচ্ছে, দেখেন এখানে একটা মজার শব্দ আছে অভ্যুত্থান, এটা আমরা একটু দেখি, আমি একটু কালারটা চেঞ্জ করি, লালে না যাই, আমরা সবুজে যাই, একটু দেখবো স্যার। এখানে আমরা মূলত কি পাবো স্যার, অভ্যুত্থান শব্দটা আমরা দেখবো অভি প্লাস উত্থান। আমার হাতের লেখা খারাপ, হাতের লেখাটা একটু অ্যাভয়েড করেন। আমি অভি প্লাস উত্থানটা কেন লিখলাম, এটা একটা সন্ধি বিচ্ছেদ। অভি একটা উপসর্গ, উত্থান মানে জাগরণ আর কি। তো অভ্যুত্থান মানে কি হচ্ছে, মানে পুনর্জাগরণ, একটা জিনিসকে দামায় রাখছি সেটাকে যদি আবার আমি জাগরণ ঘটাই, মানে প্রথমে আমি ঘুম থেকে উঠলাম, এটা জাগরণ, কিন্তু আমি আমাকে জোর করে ঘুম পাড়ানো হয়েছে, সেখান থেকে আমি ভেঙে উঠলাম, এটা হচ্ছে অভ্যুত্থান বা অভিযোগ উত্থান। তো গণ অভ্যুত্থান মানে জনগণের দাবানোর পরে সে যখন উত্থান হইতে, তার মানে একটা উত্তরণ হইতে, সেটাকে আমরা গণ অভ্যুত্থান বলি বা গণজাগরণ সহজ বাংলায় বললে। এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই। গণ আন্দোলন, যে আন্দোলনে জনসাধারণের স্বেচ্ছায় অংশগ্রহণ করে বা গণবিক্ষোভ। এখন এখানে আমি একটু বলি, গণ আন্দোলন আর গণবিক্ষোভ আসলে এক জিনিস না। আমরা সবাই মিলে একটা কিছু নিয়ে প্রতিবাদ করলাম, এটা গণবিক্ষোভ,
কিন্তু গণ আন্দোলন মানে হচ্ছে আমরা সবাই কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা প্রতিবাদের দিকে আগাইছি, তার একটা ফলাফল থাকবে। আমি খালি এটা মানবো না এটা বলাটা বিক্ষোভ, কিন্তু কেন মানবো না, না মেনে কোনটা মানবো, এইটা সহ গুছায় আসাটা হচ্ছে গণ আন্দোলন। তো এরকম গণ আন্দোলন ৭১ ছিল, আমাদের ৬৯-এ গণ অভ্যুত্থান ছিল, ২৪০০ তাই আর কি। সামনের দিকে একটু আগাই, আবার এখানে একটু অ্যাড করি, ৫২-র ভাষা আন্দোলনকে ঠিক গণ আন্দোলন বলা যাবে না, ওটাকে গণবিক্ষোভ বলা যাবে। ক্লিয়ার? এবার আমরা সামনের দিকে আগাই। অভূতপূর্ব, যা পূর্বে হয়নি বা ঘটেনি এমন, অভূতপূর্ব, পূর্ব মানে আগে, ভূত মানে দেখা, উদ্ভূত বলে না মানে তৈরি হওয়া, তো অভূত মানে যা তৈরি হয় নাই, পূর্ব মানে আগে, যা আগে তৈরি হয় নাই বা আগে ঘটে নাই, এরকম আগে দেখি নাই। সহিষ্ণু, আমরা সহনশীলতা বলে না সহ্য করা, ওখান থেকে স্যার সহিষ্ণু মানে হচ্ছে সহ্য করা বা সহনশীল। সামনের দিকে আগাচ্ছি। শাসন ক্ষমতা, এই শব্দটা কি? রাষ্ট্র শাসন বা পরিচালনার ক্ষমতা। আপনারা এই পর্যন্ত দেখতেছেন ম্যাক্সিমাম শব্দ কিন্তু আমাদের পলিটিক্যাল শব্দ। আরেকটু আগাই, দুর্বৃত্ত বাহিনী, অর্থাৎ সমাজের স্বার্থবিরোধী কাজ করে এমন বাহিনী বা দুষ্কৃতকারী আর কি। ক্লিয়ার? অর্থাৎ দুর্বৃত্ত মানে হচ্ছে যারা ক্রিমিনালি কাজ করে, বৃত্ত মানে সার্কেল, দুর্বৃত্ত মানে যে সার্কেলের বাইরে মানে নিয়মের বাইরে যে অন্যায় করে আর কি, তাই তারা দুর্বৃত্তকারী বা দুষ্কৃতিকারী, যারা অন্যায় তৈরি করে। একটু সামনের দিকে আগাচ্ছি। পুনর্বিন্যাস, বিন্যাস মানে গুছানো, আপনারা যারা পড়াশোনা করছেন বিন্যাসের অঙ্ক হয়তো বা সামনে চেষ্টিতে পড়বেন, মানে কোনো কিছু সেট করে গুছায় রাখা। পুনর্বিন্যাস মানে বারবার গুছানো, আবার গুছানো আর কি, নতুন করে বিন্যস্তকরণ। সামনে আগাচ্ছি। গণবিরোধী মানে হচ্ছে গণ মানে জনগণ, একটু আগে তো দেখলাম, মানে জনস্বার্থ বিরোধী বা জনগণের বিরোধী, জনমতের বিরোধী হচ্ছে গণবিরোধী। আর একটু সামনে আগাচ্ছি। কোটা ব্যবস্থা, সরকারের চাকরিতে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের জন্য নির্দিষ্ট সংখ্যক পদ আলাদা করে রাখা হয় এমন ব্যবস্থা। হ্যাঁ, এই কোটা ব্যবস্থা সারা পৃথিবীতেই কম বেশি আছে, আমাদের এখানেও ছিল, এবং আমরা কিন্তু কোটা ব্যবস্থার বিরুদ্ধে না। কোটা ব্যবস্থা খুব ভালো একটা ব্যবস্থা, অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা আন্দোলনটা করছিলাম অনৈতিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে। অর্থাৎ অধিক পরিমাণে কোটা কোনো নির্দিষ্ট দলের কাছে থাকলে সেটা কখনোই কোনো রাষ্ট্রের জন্য ভালো কিছু হয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই থাকা দরকার। সামনে আগাচ্ছি। জনবিচ্ছিন্ন মানে জনগণের থেকে দূরে বা জনগণের সাথে সম্পর্কহীন, কোনো কানেকশন না রাখা। বিচ্ছিন্ন মানে আলাদা হওয়া, জনবিচ্ছিন্ন মানে জনগণ থেকে আলাদা হওয়া। স্যার দুঃশাসন, দেখতেই পাচ্ছেন শাসন মানে কি? আইন কানুন দিয়ে কোনো কিছু মানানো। দেখেন, শাসন বা কুশাসন মানে শাসন মানে কোনো কিছু মানানো, তাহলে দুষ কি স্যার একটা উপসর্গ যার মানে হচ্ছে নেতিবাচক না? এই যে দুষ্কৃতিকারী আমরা বললাম, সেখানে আমরা পাইছি তো সেমভাবে স্যার দুঃশাসনে এই দুষ মানে হচ্ছে নেগেটিভ বা না মানে খারাপ শাসন, বাজে শাসন। অর্থে কি লেখা? পীড়নমূলক শাসন বা কুশাসন। এখানে একটু বলি, আপনারা কি একটা শব্দ শোনার কথা, প্যারা, শুনছেন না স্যার? তো প্যারা শব্দটা আদতে এই যে পীড়া বা পীড়ন শব্দ থেকে আসছে, এটা আমি বলতে পারি অর্ধতৎসম শব্দ, বিকৃত শব্দ আর কি। আসল শব্দটা হচ্ছে পীড়ন বা পীড়া, তার মানে ব্যথা বা যন্ত্রণা, সেখান থেকে আমরা এখন ক্যাজুয়ালি প্যারা বলি আর কি। তো পীড়নমূলক শাসন বা ব্যথার শাসন, কষ্টের শাসন। সামনে আগাচ্ছি। নজিরবিহীন মানে হচ্ছে, নজির মানে যেটা একটা উদাহরণ, বিহীন মানে নাই, নজিরবিহীন মানে যার কোনো উদাহরণ নাই, নিদর্শন নাই। দেখেন অর্থ কি লেখছে? নজির নেই এমন বা অভূতপূর্ব মানে আগে দেখা যায় না এমন, কোনো উদাহরণ নাই এরকম। সামনে আগাচ্ছি। স্বৈরাচারী, নিজ ইচ্ছা অনুযায়ী আচরণকারী। স্যার স্বৈরাচারী মানে নিজ ইচ্ছা কেন? একটু দেখেন, আমি সামান্য আমার খারাপ হাতের লেখা একটু ব্যবহার করব, একটু দেখবেন স্যারেরা, আমি লাল কালি নিলাম। আচ্ছা, এই যে শয়ের নিচে ব যে সাউন্ডটা পাই, এর অর্থ হচ্ছে নিজ। আপনি যখন স্বভাব বলেন আমরা বুঝাই নিজের ভাব, বা শয়ের নিচে ব দিয়ে আমরা বলি স্বাধীন মানে নিজের অধীন। তাহলে সেইভাবে স্যার স্বৈরাচারী যে নিজের আচারে চলে, শুধুমাত্র নিজের চিন্তায় করে। ফ্যাসিজমের যেই মিনিং স্যার, স্বৈরাচারের একই মিনিং, অর্থাৎ যে নিজের চিন্তাকে প্রাধান্য দেয়, নিজের ইচ্ছা অনুযায়ী আচরণ করে আর কি। চমৎকার। এবং তারপরে পাচ্ছি গৌরব গাথা। গাথা মানে স্যার আসলে আমরা গল্প গাথা বলি না, মানে একটা ধারা, আর গৌরব মানে তো অহংকার, তো গর্বের বা মর্যাদার কাহিনী, একটা গাথা। এই হচ্ছে আমাদের মোট শব্দার্থ। আমরা দেখলাম এই প্রবন্ধটায় আমরা আলাপের শুরুতেই অনেকগুলো রাজনৈতিক শব্দ এবং অনেকগুলো রাজনৈতিক আলাপ আমরা দেখলাম আর কি। এইবার আমরা চলে যাই আমাদের মূল ভাবের আলাপে। দেখেন কি বলা হচ্ছে। আমি মূল ভাবটা খুব বেশি রিডিংয়ে যাব না, একটা মোটামুটি মূল ভাবটা আপনাদের বইতেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, আপনারা একটু চোখ বুলান। আমি মূল কথাটা অল্প কথার মধ্যে আপনাদেরকে বলতেছি। এই মূলভাবে কি বলা হচ্ছে, 24শে জুলাই আন্দোলনটা কি করে শুরু হইলো, কিভাবে আসলো। কিভাবে আসলো স্যার? এটা আসলো একটা কোটা আন্দোলন থেকে, খুব সিম্পল একটা বিষয় থেকে, যে অনৈতিক কোটা প্রায় 65 থেকে 70% কোটাধারী, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে অনেকেই 70% মতো কোটাধারী, এবং সাধারণ মানুষের মতো 30 বা 35% তারা পরীক্ষা দিয়ে চান্স পাইতে পারে, ভয়াবহ একটা অবস্থা। তো তখন সেটার বিরুদ্ধে একটা আন্দোলন করা হয়, হাইকোর্টে সেটাকে নিষিদ্ধ করে দেওয়া হয় 2018 সালে, এবং পরবর্তীতে আবার হাইকোর্টে একটা রিট দিয়ে ওটাকে ফেরত আনে, এবং সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই 24 সালে একটা বড় আন্দোলন শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে। এবং এইখানে বলা হচ্ছে, দেখেন এই লাইনটাকে আমি আবার একটু মার্ক করব, সেটা হচ্ছে 16ই জুলাই।
মূল ব্যাপারটা আন্দোলনটা শুরু হয় কিন্তু 1 জুলাই থেকে, এবং আন্দোলন ঢাকা ভার্সিটির টিএসসির মোড়ে ছিল। সেখান থেকে আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে স্যার, বাড়তে বাড়তে টিএসসিতে একটা জমায়েত হয় এবং একটা ভুল সিদ্ধান্ত হয় ওই সরকারের কিছু সন্ত্রাসী বাহিনী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14, 13, 15 এই জুলাইগুলোতে হামলা চালানো হয় লাঠিলাঠি দিয়ে, এবং সেটা খুব ভাইরাল হয়। সেটা দেখার পরে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে এই যে আমি বলতেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা, এই বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ বলে একজন আন্দোলনের সময় পুলিশের গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, এবং পুরো আন্দোলনটা সারা বাংলায় ছড়ায় পড়ে, স্কুল কলেজ থেকেও ছেলেপেলে বেরোতে থাকে আর কি। তো এইখানে শেষ যে কথাটা বলা হয় সেটা হচ্ছে 5 আগস্ট বা 36 জুলাই ওই সরকারের পতন ঘটে আর কি। এবং আমি যেই লাইনটাকে বড় করে দেখতেছি, দেখেন এই গণ অভ্যুত্থান 1969 বা 1990 থেকে পৃথক কেন স্যার? এই দেখেন লাইনটা কি বলে, এটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। অর্থাৎ আমাদের এই বাংলাদেশে যতগুলো আন্দোলন আমরা পাই, 69-এর গণ অভ্যুত্থান বলেন বা অন্য ভাষা আন্দোলনকে বলা হয়, এটা জনগণেরই আন্দোলন বলা যায় আর কি, কিন্তু 69-এর গণ অভ্যুত্থান বলেন, আপনি 6 দফা বলেন, আপনি 71 বলেন, আপনি তারপরে এরশাদ বিরোধী আন্দোলন বলেন, ওই যে এখানে 90-এর কথা বলছে আর কি, একই সেই আন্দোলন বলেন, আবার আপনি এই সময়ে এসা আওয়ামী লীগ একটা আন্দোলন করতে 2005-6 সালে শেখ খালেদা জিয়ার বিরুদ্ধে, মানে বিএনপি আমলের বিরুদ্ধে। সেই আন্দোলনটা ছিল তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য। ওই সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করবে এমন একটা আন্দোলন হয়েছিল। সবকটা আন্দোলন কিন্তু স্যার মানুষ বলছে গণ আন্দোলন, কিন্তু আসলে কোনো একটা রাজনৈতিক দল একটা পরিকল্পনা করে আন্দোলনগুলো করছে। শুধুমাত্র 24-এর যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু আদতে কোনো রাজনৈতিক দল করে নাই। ইভেন যখন আন্দোলন চলে তখন আপনারা এখনও ইউটিউবে মিডিয়াগুলো আসাম জানেন না ডিলিট করে দিচ্ছে কিনা খুঁজে দেখেন, বিভিন্ন রাজনৈতিক দল এখন যারা বড় বড় কথা বলতেছে, বিএনপি, জামাত বা যার কথাই বলে না কেন, তারা প্রত্যেকে নিজেরা প্রেস ব্রিফিংয়ে বলতে যে সরাসরি আমরা এর সাথে জড়িত না, এই আন্দোলন আমরা তৈরি করে নাই, মামলার থেকে বাঁচার জন্যই বলছে, কিন্তু বলছে তারা। অর্থাৎ এই আন্দোলন কিন্তু আসলেই মানুষের, সাধারণ মানুষের ইচ্ছার একটা প্রতিফলন। এই কারণে এই আন্দোলনটা আমাদের ইতিহাসের একটা বড় ব্যাপার বলে এখানে উল্লেখ করা হয়েছে আর কি। এবং শেষ লাইনে দেখেন কেন বড় ব্যাপার, আমরা যদি একটি বৈষম্যহীন, সুখী, সুন্দর, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের প্রকৃত বিজয় লাভ হবে। সুন্দর কথা। এইটাই এই প্রবন্ধের সবচেয়ে বড় দিক, যে উনি কিন্তু বলে নাই যে আমরা বিজয় লাভ করছি, আমরা এখন একটা প্রক্রিয়ার মধ্যে আসি। আমরা যদি সফল হইতে পারি, প্রকৃতভাবে কাজগুলো করতে পারি, তাহলেই আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারলে বিজয় লাভটা হবে। নয়তো এতগুলা জনগণ নিজের থেকে যে আন্দোলনটা করলো তা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ বলে আমরা ধরে নিব আওয়ামী লীগের পতনের পরেও। যাই হোক, এই ছিল মূল ভাব। আলাপ শেষ। আপনার গল্প পড়লে আশা করি মূল ভাবটা আরেকটু পরিষ্কার হয়ে যাবেন, ওখানে তথ্যগুলোও দেখবেন। কিন্তু আবারও বলতেছি, এটা প্রবন্ধ, এটা কোনো কাহিনী না। এই কারণে এখানে এমসিকিউর জন্য তথ্যগুলো খুব জরুরি। কোন কোন তথ্য তো আমরা দেখব, গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি কি আছে এখানে। প্রথম তথ্যটা কি, ফ্যাসিবাদের প্রবর্তক মুসোলিনি ইতালিতে স্বৈরশাসন পদ্ধতি প্রবর্তন করেন। যেহেতু ফ্যাসিবাদ নিয়ে এখানে আলাপ করা হচ্ছে এবং আমাদের শেখ হাসিনা সরকারকে ফ্যাসিবাদ সরকার বলে আমরা ঘোষণা করতেছি, তাই তার গুরুটা কে, মানে কে প্রথম ওয়ার্ল্ডে শুরু করেন আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সে হচ্ছে মুসোলিনি। তার তথ্যটাই গল্পে দেওয়া, তো এটা আমাদের জানতে হবে। ফ্যাসিবাদের জনক হচ্ছে মুসোলিনি। তারপরে আগাই 2 নাম্বার, গ্রাফিতি হলো দেয়ালে আঁকা ছবি বা কথা যা সময়চিত্র তুলে ধরে। ওই একই কথা, সত্যি কথা, গ্রাফিতি হচ্ছে আন্দোলনের ছবি আর কি, সাদা বাংলা কথায়। কিন্তু আবারও বলতেছি, আপনি যদি যখন বিশ্ববিদ্যালয়ে যাবেন, বড় হবেন, আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে পড়াশোনা করবেন, তখন দেখবেন গ্রাফিতি শুধুমাত্র চারকোলের আর্ট ওয়ার্ককে বলা হয়, অর্থাৎ কয়লার আর্ট ওয়ার্ককে, অন্যগুলাকে না। আন্দোলনকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো, একটা নেগেটিভ ফ্রেমে দেখানো, এই কারণে ওটা গ্রাফিতি বলে। আমরা আগাচ্ছি সামনের দিকে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। জুলাই আন্দোলনের প্রথম শহীদ উনি, এটা সত্য কথা। হয়তো বা কেউ মারা গেছে কিন্তু মিডিয়াতে আসে নাই, কিন্তু প্রথম শহীদ উনি মিডিয়াতে আসার পরে। 4 নম্বরে যাচ্ছি স্যার, জুলাই গণ অভ্যুত্থানের দিবস 5ই আগস্ট, অর্থাৎ যেটাকে আমরা 36শে জুলাই বলি আর কি, ওটা আসলে 5 আগস্ট তারিখটা আর কি। জুলাই শহীদ দিবস হচ্ছে 16ই জুলাই, অর্থাৎ 16ই জুলাইকে, যেহেতু আমাদের আবু সাইদ সাহেব মারা গেছেন, তাই আমরা শহীদ দিবস হিসেবে 16ই জুলাইকে ঘোষণা করছি। তারপরে কিন্তু রেগুলারই লোক মারা গেছে, কিন্তু ওইটাকে আমরা মেইন দিন হিসাবে ঘোষণা করছি। সামনের দিকে আগাচ্ছি, আমাদের নতুন গৌরবগাথা রচনাটি চলিত গদ্যরীতিতে রচিত। এইটা একটা এক্সট্রা তথ্য আর কি, একটা সাহিত্য কোন ভাষায় লেখা হয় আর কি। তো আমাদের বাংলায় সাধু এবং চলিত দুইটাই প্রচলিত। বর্তমানে সাধু ভাষায় ওইভাবে কেউ লেখে না, গদ্য সাহিত্য লেখে, সলিমুল্লাহ খান লেখেন, আরও 2-1 আছেন, সাদুজ্জামান সাহেবেরও 2-1 গল্প আমি দেখি সাধু ভাষায় লেখা, কিন্তু বেশিরভাগ বই চলিত ভাষায় লেখে আর কি। তো এটা আপনারা জেনে রাখেন, চলিত ভাষায় লেখা স্বাভাবিক। আচ্ছা, 36শে জুলাই মূলত 5ই আগস্ট, আমি একটু আগেই বলছি আপনাদেরকে। আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, উক্তিটি জহির রায়হানের আরেক ফাল্গুন থেকে নেওয়া। চমৎকার, এটা খুব ভালো লাগছে যে তথ্যটা এখানে দিছে। তো এইটা হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে ব্যবহৃত বাক্য আর কি। তো জহির রায়হান সাহেব একজন দুর্দান্ত সিনেমা পরিচালক বাংলা সাহিত্যের এবং দুর্দান্ত গল্প লেখক। তো ওনার একটা বিখ্যাত বই আরেক ফাল্গুন, কি নিয়ে লেখা স্যার? 52 ভাষা আন্দোলন দিয়ে লেখা না। আপনারা একটু খেয়াল করুন, আমি এখানে একটু সময় নিচ্ছি। 52 পরে বাংলা ভাষা কিন্তু স্বীকৃতি পায় 56 সালে, তাহলে 4 বছর কিন্তু আন্দোলন চলছে।
আমাদের যে রাজনৈতিক দলগুলো তারা খালি 52-র ইতিহাসটা নিয়ে আলাপ করে, বাকি 4 বছর নিয়ে কিন্তু আলাপ করে না। এইটা 53 সালের আন্দোলনের লেখা। 53 সালে ভয়ঙ্কর একটা আন্দোলন হয়, 52 ভাষা আন্দোলনের পরে শহীদদের নিয়ে আর কি 21শে ফেব্রুয়ারি হয়। তখন একের পর এক, যেহেতু 52তে গুলি চালানোর জন্য একটা চাপের মুখে সরকার পড়ছিল, তাই তারা গুলি না করে ঢাকা ভার্সিটির সব হল থেকে এবং মেডিকেল থেকেও যত ছেলেপেলে পারছে ইচ্ছা মতো জেলখানায় ভরছে। তো সেই ইভেন্টের উপর লেখা। এবং জেলখানায় যখন ছেলেপেলেরা বন্দি, তখন একজন জেলার বলতেছে যে স্যার জেলে তো আর জায়গা নাই, এখন কি করব। তখন একটা ছেলে ভিড় থেকে বলে ওঠে, স্যারেরা আরেকটা রুম বাড়ান, কারণ আসছে ফাল্গুনে বা ফাগুনে আমরা দ্বিগুণ হব, মানে আরও আন্দোলন বাড়বে। এই যে ভাষা আন্দোলনকে যে চালু রাখছে এরকম রাইটাররা তাদের সাহিত্যের মাধ্যমে, এইটা কিন্তু এই বাক্যে আমরা প্রকাশ পাই যে সেই বাক্যটা 52-53 আন্দোলনের বাক্যটা এখন কিন্তু 24-এ আমরা ব্যবহার করছি। আমরা আগাচ্ছি। সারা দেশের ছাত্র জনতা 5 আগস্ট কারফিউ উপেক্ষা করে ঢাকা অভিমুখে আসতে থাকে। হ্যাঁ, এটা সত্য কথা, কিন্তু এর আগের দিনও আমরা কারফিউ ব্রেক করে বের হওয়া হয়েছিল, সবাই বের হয়েছিল। আর লাস্ট হচ্ছে কোটা আন্দোলন প্রথম শুরু হয় 2013 সালে। হ্যাঁ, এই আন্দোলনটা 18 সালে আন্দোলন সবাই বলে, আপনারা যারা পলিটিক্যাল ইউটিউব দেখেন সবাই জানেন 18 আর 24-এর কথা বলে, কিন্তু না, প্রথম আন্দোলন কিন্তু 13 সালে হয়, কিন্তু সেটা কিন্তু বড় আকারে না, খুবই ক্ষুদ্র আকারে, ছোট আকারে, সেটা বড় আকার ধারণ করে নাই। 18টাই মানে আমরা যাকে ভিপি নূর বলি, উনার আন্দোলনে যেটা বড় আকার ধারণ করে 18 সালে আর কি। কিন্তু প্রথম যদি কোটা নিয়ে কোনো কথা বলা হয় সেটা 2013 সালে। এই হচ্ছে আমাদের গৌরবগাথার মূল আলাপ, একদম প্রথম আলাপটা। আমরা শব্দার্থ দেখলাম, মূল ভাব দেখলাম এবং দেখলাম গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তো যাই হোক, যেহেতু আপনাদের এই পেজটা মোটামুটি আমি আশা করি পৃষ্ঠাটা আপনাদের পড়া হয়ে গেছে, বইয়ের আগামী পৃষ্ঠা আপনি উল্টাতে থাকেন এবং আমিও আগামী ভিডিওতে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।